হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরিটিতে আপনাদের স্বাগত। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন স্বাদের ভিন্ন ভিন্ন গল্প পেতে এবং শুনতে আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরিটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমার পা আমার পা নাড়াতে পারছি না। মুচকানের সাথে যে গাড়িটা ধাক্কা লেগেছিল কিছু দূর যাওয়ার পরেই সে গাড়িটা থেমে যায়। গাড়িটা থেকে নেমে আসে একজন বয়স্ক ভদ্রলোক এবং তার পেছনেই একজন বয়স্ক ভদ্র মহিলা। তারা এসে বলে, সরি মামুনি, তুমি ব্যথা পেয়েছো? আসলে ড্রাইভার বুঝতে পারিনি, হঠাৎ করে তুমি এই সাইডে চলে আসতে ড্রাইভার ব্রেক করতে পারেনি। দেখি তোমার কোথায় লেগেছে। বলেই মহিলাটি বসে মুচকানের পা দেখতে থাকে। সোহান তখন অন্যদিকে ঘুরেছিল। মহিলাটি ওর দিকে তাকিয়ে বলে, আপনি নিশ্চয়ই ওর হাজবেন্ড। ওর পাটা মনে হয় মচকে গেছে, ওকে কোলে করে গাড়িতে নিয়ে চলেন। সামনেই ডাক্তার আছে, ওখানে দেখাবো। না, ডাক্তারের কাছে যেতে হবে না। সোহান মহিলা আর লোকটির দিকে না তাকিয়েই বলে, না আন্টি, ডক্টরের কাছে যেতে হবে না, একটু মুচকে গেছে তো, ওইখানে বরফ ছাকা দিলে ঠিক হয়ে যাবে। আসলে সোহান তাড়াতাড়ি ওই মহিলাদের কাছ থেকে সরতে চাচ্ছিল, কারণ ওনারা ছিল সোহানের পরিচিত। সোহান একটু সাইডে ঘুরতেই মহিলাটি ভালো করে ওর মুখের দিকে তাকিয়ে বলে, আরে তুমি জিসানের বন্ধু সোহান না? সেরেছে, এটারই বাকি ছিল, সেটাও পূরণ হলো। মানে জি আন্টি, আপনারা এখানে? আর বলো না, তোমার আঙ্কেলের একটা কাজ ছিল এদিকে। এত সুন্দর পরিবেশ থাকাতে তোমার আঙ্কেল আমাকে সাথে করে নিয়ে আসলো। বললো হ্রদ দেখাও হবে, কলা বেচাও হবে। বলেই সে হাসতে শুরু করলেন। তারপর সোহানের দিকে তাকিয়ে আমতা আমতা করে সে বললেন, এটা কে? মানে আন্টি, আমি বলছিলাম কি, মানে ওই আমরা। ও, বুঝতে পেরেছি, আসলে তোমরা পালিয়ে বিয়ে করে ফেলেছো। আমি বুঝতে পেরেছি তুমি লজ্জা পাচ্ছ। জিসান সেদিন বলেছিল তুমি নাকি কোনো এক কারণে বাড়ি থেকে পালিয়ে গেছো। সোহান তখন মাথা নিচু করে অন্যদিকে তাকিয়ে থাকে। মুচকান তো হা হয়ে সোহানের মুখের দিকে তাকিয়ে আছে। মহিলাটি উনাদের দেখিয়ে সোহানকে বলে, আমরা ওই কটেজে উঠেছি, তোমরা কিন্তু আসবে, ঠিক আছে? সোহান তখন মাথা নামিয়ে হ্যাঁ জবাব দেয়। তারপর বলে, আন্টি, আমরা তাহলে যাই। ও যাবে কিভাবে? তুমি ওকে না হয় কোলে করে নিয়ে যাও, রুমে যে বরফে ছ্যাঁকা দাও, তাহলে দেখবে পাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সোহান তখন মুচকানকে কোলে নিয়ে রুমে আসে। মুচকান তো তখন থেকেই সোহানের মুখের দিকে হা হয়ে তাকিয়ে আছে। এখন আবার তাকে কোলে নেয় সব কিছু যেন তার কাছে ঘোরের মতো লাগছে। সোহান মুচকানকে রুমে এনে খাটের উপর বসিয়ে তার পাটা ভালো করে চেক করে তারপর মুচকানকে উদ্দেশ্য করে বলতে থাকে, খবরদার, এখান থেকে উঠবে না, আর একটু নড়াচড়া করবে না, আমি একটু আসছি। বলেই বাহির হয়ে যায়। কিছুক্ষণ পর কতগুলো বরফ নিয়ে ফিরে আসে এবং একটা কাপড়ে পেঁচিয়ে পায়ের মধ্যে ধরে রাখে আর বলে, একটার পর একটা কাজ না করলে আপনার শান্তি মেলে না। আমি কি ইচ্ছে করে পায়ে ব্যথা পেয়েছি নাকি? অসাবধানতাবশত পায়ে লেগে গিয়েছে। সোহান মুচকানকে একটা ধমক দিয়ে বলে, চুপ, একদম চুপ, কোনো কথা বলবেন না আপনি। আপনার জন্য আমাকে যেই দেখে সেই ভাবতে থাকে আমরা হাজব্যান্ড ওয়াইফ, শেষ পর্যন্ত জিসানের মাও তাই ভাবলো। উফ, কি যে একটা ঝামেলার মধ্যে আছি, আপনাকে নিয়ে যত সমস্যা আমার, এইসব আপনার জন্য হচ্ছে। মুচকান সোহানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সোহানের হাতটা সরিয়ে দেয়, তারপর পাটা আস্তে আস্তে সরিয়ে অন্যদিকে ফিরে শুয়ে থাকে। আসলে সোহানের কথাগুলো মুচকানের খুব খারাপ লেগেছে, তাই তার মন ভীষণ খারাপ হয়ে যায়। শেষে সোহানের সাথে আর একটাও কথা বলে না। রাতে ডিনারের সময় হয়ে গেলে সোহান ভাবে মুচকান তো এই পা নিয়ে খেতে যেতে পারবে না, তাই সে খাবারটা রুমেই অর্ডার করে। রুম সার্ভিস এসে খাবার দিয়ে যাওয়ার পর সোহান মুচকানকে ডাকতে থাকে। মুচকান ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে এবং সোহানের দিকে তাকায়। সোহান বলে, পায়ের ব্যথা কমেছে মুস্কানজি? তাহলে ফ্রেশ হয়ে আসেন,
ডিনার করতে হবে, ডিনার রুমে নিয়ে এসেছি। আপনি খেয়ে নিন, আমি খাবো না। সোহান, কেন খাবেন না? কেন? মুস্কান, আমার খিদে নেই। কেন? খিদে কোথায় গেছে? যেখানে খুশি সেখানে। আপনি খেয়ে নেন তো, আমার জন্য আপনাকে ভাবতে হবে না। এমনিতেই আমি আপনার অনেক কষ্টের কারণ। সোহান বুঝতে পারে তখনকার কথাগুলো মুস্কানের অনেক খারাপ লেগেছে। আসলে সেও এমনভাবে বলে ফেলবে বুঝতেই পারেনি এই কথাগুলো মেয়েটার জন্য কষ্টের কারণ হতে পারে। তারপর সোহান মুস্কানের কাছে এসে বলে, আসলে আমি ওইভাবে আপনাকে বলতে চাইনি, হঠাৎ করে কিভাবে যেন বলে ফেললাম। আমি আসলে আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। আই অ্যাম সরি। মুস্কান তখন মুখ ঘুরিয়ে ওই পাশ হয়ে আবার শুয়ে পড়ে। সোহান দেখতে পায় মুস্কান আবার শুয়ে পড়েছে। সোহান ধীরে ধীরে মুস্কানের কাছে এসে বলে, কি ব্যাপার, আপনি আবার শুয়ে পড়লেন যে? উঠুন। মুস্কান চোখ বন্ধ করে চুপ করে থাকে। সোহান মুস্কানের কাছে এসে ভালো করে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে। সোহান মনে মনে বলে। পরক্ষণে নিজের ভাবনা থেকে বের হয়ে সে মুস্কানের কাছে গিয়ে মুস্কানকে উঠিয়ে বসায় আর বলে, সরি বলছি তো, আসলে আমি ওইভাবে বলতে চাইনি। আপনি কষ্ট পেয়ে থাকলে এই যে কান ধরে বলছি সরি সরি সরি। এবার তো নিশ্চয়ই রাগ কমেছে। অমনিই মুস্কান হেসে দেয় আর বলে, হয়েছে, এরপর থেকে এরকম করলে আপনার খবর আছে। কি করব বলেন? যেখানেই যাচ্ছি সেখানেই সবাই হাজব্যান্ড ওয়াইফ ভেবে নিচ্ছে। এছাড়া আর কি ভাববে? সোহান মুস্কানের মুখের দিকে তাকিয়ে বলে, ও আচ্ছা, তাহলে ওরা যখন এইগুলো বলে তার মানে আপনারও ভালো লাগে। ও মিস্টার, আমি কি তাই বলেছি নাকি? এরপর খাবার এনে মুস্কানের সামনে ধরলে মুস্কান বলে, এ মা, মাছ! এটা তো আমি খেতে পারি না। বাঙালি মেয়ে হয়ে মাছ খেতে পারেন না? জি না, মাছে অনেক কাঁটা থাকে, তাই আমি ভীষণ ভয় পাই। সোহান মুস্কানের সামনে এসে বসে একটা প্লেটে ভাত আর মাছ নিয়ে মাছের কাঁটা বেচে ভাতের লুকমা বানিয়ে মুস্কানের মুখের সামনে ধরে। মুস্কান যেন 440 ভোল্টের ঝটকা খায়। সোহানের মুখের দিকে হা হয়ে তাকিয়ে থাকে। মুস্কানের এই অবস্থা দেখে সোহান ইশারায় মুস্কানকে তার হাতের দিকে ইশারা দিয়ে ভাত মুখে নিতে বলে। তারপরও মুস্কানের কোনো হেলদোল না দেখে সোহান বলে, কি ব্যাপার, স্ট্যাচু হয়ে তাকিয়ে আছেন কেন? খাবার মুখে নিন। না মানে আপনি আমাকে খাবার খাইয়ে দিচ্ছেন তো, তাই একটু অবাক হয়ে গিয়েছিলাম। এতটা অবাক হওয়ার কিছুই নেই। ব্যথা পেয়েছেন তাই অসুস্থ মানুষ আপনি, সেই জন্য আপনাকে সেবা দিচ্ছি। মুস্কান ভাত চিবোতে চিবোতে বলে, ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আপনি কোন ব্যাপার ভেবেছেন? কোনো কিছুই না, কোনো ব্যাপারই তো বুঝিনি। তারপর ওরা দুজনে কোনো কথা না বলে খাবার শেষ করে। এর মধ্যে হঠাৎ করে সোহান খেয়াল করে ওর ব্যাগে থাকা মোবাইলটা অনবরত বেজেই চলেছে। সোহান তড়িঘড়ি করে গিয়ে ব্যাগ থেকে মোবাইলটা বের করে। সে মোবাইলের দিকে তাকিয়ে দেখে তার বোন রাফার নাম্বার থেকে ফোন। সে বুঝতে পারে যে দিগন্ত ফোন দিয়েছে, নয়তোবা নাম্বারটা তার মাকে দিয়ে দিয়েছে। তখনই সে ফোনটা রিসিভ করে বারান্দায় চলে যায়। সুহান, তুই কোথায় আছিস? আজ কতদিন হলো বাড়ি ছেড়েছিস? এইভাবে করলে কি চলে? বিয়ে করতে না মন চাই করবি না, তাই বলে বাড়ি ছাড়বি? তোর জন্য মা কেঁদে কেঁদে অসুস্থ হয়ে গেছে। সোহান বলে, কি করব বলো আপু? দুলা ভাই আর বাবা যা শুরু করেছিল তাতে করে সেই সময় আমার আর কিছুই করার ছিল না, তাই তো বাড়ি থেকে চলে এসেছি। মা খুব কান্নাকাটি করে তোর জন্য, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। বাড়ি গেলে আবার সেই একই গান শুরু হবে। হবে না, তুই বাড়ি চলে আয়। তোর বিয়ে করতে মন চাইবে না, করবি না। তোর যদি নিজের কোনো পছন্দ থাকে সেটাও তো বলিস না। এবার বলবো। তার মানে কি তোর কাউকে পছন্দ আছে সোহান? বাড়ি ফিরেই না হয় বলবো। কথা শেষ করে সোহান রুমে ঢুকতেই মুস্কান সোহানের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কার সাথে কথা বললেন? আপনার জিএফ? আমার বড় আপু ফোন করেছিল,
আর জিএফ থাকলে এই কদিন আপনাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? মনে করার কি আছে? কত কথা বলেন আপনি, বলেন। ওই আন্টিটা তখন বলছিল আপনি বাড়ি থেকে পালিয়ে এসেছেন। আমার মতো আপনি কেন পালিয়ে এসেছেন? আপনি তো একটা ছেলে মানুষ, আপনাকে কেন বাড়ি থেকে পালাতে হলো? আমি পালিয়ে আসিনি, বাড়িতে কাউকে কিছু না বলেই চলে এসেছি। শুধু আমার একটা ছোট্ট ভাগিনা আছে, সীমান্ত। ও আমাকে খুব পছন্দ করে, আমিও ওকে খুব পছন্দ করি। আমি সীমান্তর কাছে আমার নাম্বার রেখে এসেছি আর সীমান্তকে বলেই এসেছি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি সত্যি জবাব দেবেন? হ্যাঁ বলেন, অবশ্যই সত্যি সত্যি জবাব দিব। আচ্ছা, আপনি কেন বাড়ি থেকে পালিয়ে এসেছেন? বাহির থেকে এসেছি মাত্র 6 মাস হলো। আমার ইচ্ছা আমি আগে কিছু একটা করব, তারপর যদি ভালো লাগে তবে এখানে সেটেল হব, নয়তো আবার ফিরে যাব। কিন্তু বাবা সেটা মানতেই চাচ্ছে না। বাবা চাচ্ছে আমি এখানে বিয়ে করে এখানেই সেটেল হয়ে যাই। সে আমার সাথে খুব জোরাজুরি করছিল, সেই জন্যই আমি বাড়ি থেকে পালিয়ে চলে এসেছি। আসার সময় আমার সবকিছু নিয়ে আসলেও ভুলবশত পাসপোর্টটা রয়ে যায়। আমার যতদূর মনে হচ্ছে ফুপি আমার পাসপোর্ট সরিয়ে রেখেছিল। ও আচ্ছা, আপনার ফুপি। বাবা আর মা কোথায়? তখনই মুচকান অনেকটা মন খারাপ করে বলে, আমার তো মা নেই। আমার বয়স যখন 8 বছর তখনই মা মারা যায়। আমাকে ছোট থেকে মায়ের আদরে ফুপি মানুষ করেছে। তাহলে তো আপনার এইভাবে পালিয়ে আসাটা ঠিক হয়নি। আপনার বাবা আপনার জন্য এতটা সাফার করে, আপনার ফুপি আপনাকে এত আদর যত্ন দিয়ে বড় করেছে, আপনি ওদেরকে ছেড়ে এসে ভুল করেছেন। ঠিক বলেছেন, এখন মনটা খুবই খারাপ লাগছে। বাবার কথা অনেক মনে হচ্ছে। তাহলে আপনার বাবার সাথে কথা বলেন। কি করে বলবো? আমি তো সিম খুলে রেখে এসেছি, যাতে করে ওরা আমার সাথে যোগাযোগ করতে না পারে। এখন একটা সিম কিনে মোবাইলে লাগাতে হবে। চাইলে আপনি আমার মোবাইল দিয়ে কথা বলতে পারেন, যদি আপনার কোনো সমস্যা না হয় তবে। মুচকান সোহানের কাছ থেকে ফোনটা নিয়েই তার বাবার নাম্বারে ডায়াল করে। একটু পরেই রিং হতেই মাসুদ সাহেব ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে নীরবতা। হ্যালো, কে বলছেন? কথা বলছেন না যে? বেশ কিছুক্ষণ নীরব থাকার পর তার বাবা বুঝেই যায় যে ওপাশে কে আছে। তখন বুঝে বলেন, মুস্কান, বাবা তুই কোথায়? তুই ঠিক আছিস? হ্যালো বাবা, আমি ঠিক আছি। তুমি কেমন আছো? একদমই ভালো নেই, আমার শরীর অনেক খারাপ। তোর ফুপি তোর টেনশন অসুস্থ হয়ে যাচ্ছে। মা তুই ফিরে আয়, তুই যা চাস তাই হবে। তবু তুই বাড়ি ফিরে আয়। ঠিক আছে বাবা, তোমরা টেনশন করো না, আমি বাড়ি চলে আসবো। সামনে দাঁড়িয়ে সব শুনে সোহান। মুচকান চলে যাবে, হঠাৎ করেই যেন সোহানের বুকের মধ্যে কেমন একটা খালি খালি অনুভব হতে থাকে। সোহান বুঝতে পারে না কেন এমন হচ্ছে। এই তো মাত্র 3 থেকে 4 দিনের পরিচয় মেয়েটার সাথে, তাতে মেয়েটা চলে যাবে কথাটা শুনেই এমন কেন লাগছে। কথা শেষ হওয়ার পর মুচকান ফোনটা সোহানের হাতে দিয়ে বলে, আপনাকে আর জ্বালাতন করবো না। এই কয়দিন আমার জন্য আপনি অনেক কষ্ট করেছেন। আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে। কেন বলেন তো? ভেবেছি কালকের দিন পরেই চলে যাব। বাবার শরীর খারাপ, আর কতদিন রাগ করে থাকবো? তাছাড়া বাবা বলেছে আমি যা চাই তাই হবে। কথাগুলো বলছিল ঠিকই, কিন্তু মুচকানের কেমন যেন একটা খারাপ লাগা শুরু হয়ে যায়। এ কয়েকদিনে সোহানের সাথে থেকে তার কেমন যেন একটা অনুভূতি তৈরি হয়ে গেছে। আমাকেও বাড়ি ফিরে যেতে হবে। মা আমার জন্য কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যাচ্ছে। কি অদ্ভুত একটা ব্যাপার দেখেন, আপনি বাড়ি থেকে রাগ করে চলে এসেছেন, আমিও রাগ করে চলে এসেছি। আমাদের দুজনের চলে আসার মধ্যে আবার আমরা দুজন একসাথেই ছিলাম এই কয়দিন। তারপর দুজনেই শুয়ে পড়ে। দুজনের কারো চোখেই ঘুম নেই। মনের মধ্যে দুজনেরই কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, কিন্তু কেউ প্রকাশ করতে পারছে না। মুচকান দেখতে পায় জানালায় হঠাৎ ছায়ার মতো কি যেন একটা নড়াচড়া করছে। ভালো করে তাকাতেই ছায়াটা আবার কেমন যেন নড়েচড়ে ওঠে। প্রথমে ভয় না পেলেও খানিকক্ষণ পর মুচকান ভীষণ ভয় পেয়ে ওঠে।
আবার ভালো করে তাকায়, না, ছায়াটা সেখানেই আছে। আর একটু পর পর ও নিজেই কেমন যেন করছে। মুস্কান এবার ভীষণ ভয় পেয়ে বেড থেকে উঠে সোফায় গিয়ে বসতে নিবে, তখনই পায়ে হোঁচট খেয়ে ঠাস করে গিয়ে সোহানের উপর পড়ে। কেবলমাত্র সোহানের চোখটা একটু লেগে এসেছিল। এভাবে গায়ের উপর কেউ পড়তেই ধরফরিয়ে উঠতে গিয়ে দেখে মুস্কান তার বুকের উপরে। সোহান কোনো কিছু না ভেবে 2 হাত দিয়ে মুস্কানকে জড়িয়ে ধরে বলে, কি ব্যাপার ম্যাডাম, একেবারে বুকের মধ্যে চলে এলেন যে? সাজে আসেনি, আমার ভীষণ ভয় করছে। ওই জানলার পাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। জানালার পাশে কিছু একটা দাঁড়িয়ে আছে? নাকি আমার বুকে আসার জন্য কোনো বাহানা খুঁজছিলেন? মুস্কান তখন তড়িঘড়ি করে উঠতে নিলে সোহান আবার ধরে বলে, ভয় শেষ হয়ে গেল? না, শেষ হয়নি। তবে আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে যেন আমি ইচ্ছে করে এসে আপনাকে জড়িয়ে ধরেছি। তারপর মুস্কান উঠে বসে পড়ে। সোহান সোফা থেকে উঠে মুস্কানকে বলে, কি সমস্যা, কি হয়েছে, কি দেখেছেন আপনি? মুস্কান তখন ভয়ে কাচুমাচু হয়ে আঙ্গুল দিয়ে জানালার দিকে দেখায় আর বলে, ওই যে ওখানে কিছু একটা দাঁড়িয়ে নড়াচড়া করছে। সোহান ভালো করে খেয়াল করে দেখে, সত্যি সত্যিই তো কিছু একটা ছায়া জানালার অপর প্রান্তে দেখা যাচ্ছে। আবার কিছুক্ষণ পরপর সেটা নড়াচড়াও করতেও দেখা যাচ্ছে। সোহান বুঝে পায় না আসলে ওখানে কিসের ছায়া, আর নড়াচড়াই বা করছে কিভাবে এত রাতে। মুস্কান সোহানের পিছনে এসে দাঁড়িয়ে ভয়ে ওকে ধরে বলতে থাকে, আমার একা একা ভীষণ ভয় করছে বেডে শুতে। ওইখানে একটা ভূত। আমি নিজেও তো বুঝতে পারছি না আসলে ওইটা কি। তাহলে কি এইভাবে সারা রাত জেগে বসে থাকবো? তাহলে কি করবেন? মুস্কান তখন সোহানের দিকে তাকিয়ে বলে, আপনি আমার সাথে বেডে শুয়ে পড়েন, তাহলে আর ভয় পাবো না। আপনার মাথা ঠিক আছে? কি বলছেন বুঝতে পারছেন? মাথা ঠিক না থাকার কি হলো? এই যে বর্ডার আছে না মাঝখানে, এই বর্ডার, এই পাশে আমি আর ওই পাশে আপনি, তাহলেই তো হলো। প্লিজ, আমার ভীষণ ভয় করছে। আর নয়তো সারা রাত আমার সাথে জেগে বসে থাকেন এখানে। এভাবে দীর্ঘ সময় দুজনে বসে থাকার পর সোহান দেখে যে সে আর বসে থাকতে পারছে না, তার শরীর ঘুমে ক্লান্ত হয়ে আসছে। তখনই উপায়ন্তর না পেয়ে সে বলে, আচ্ছা চলেন, ঠিক আছে। তারপর বেডের উপরে এসে দুজনই মাঝখানে একটা বালিশের বর্ডার তৈরি করে দুজনেই দুপাশে শুয়ে পড়ে। ধীরে ধীরে মুস্কানের চোখ লেগে আসে, কিন্তু ওই পাশে থেকে ঘুম নেই সোহানের চোখে। তার ভেতরে কেমন যেন একটা অজানা অনুভূতির তৈরি হয়েছে। সোহান ধীরে ধীরে খেয়াল করে একটা হাত তার হাতকে খুব শক্ত করে আঁকড়ে ধরে আছে। তখনই দেখে মুস্কান তাকে ধরে আছে। সোহান ভাবে মেয়েটা মনে হয় সত্যি সত্যি ভীষণ ভয় পেয়েছে। তারপর মুস্কানের দিকে ভালো করে অনেকক্ষণ তাকিয়ে থেকে আর বলে, কোনো এক অদ্ভুত মায়ায় পড়ে যাচ্ছি তোমার। যতটা দূরে থাকতে চেষ্টা করছি তুমি ততটাই কাছে নিয়ে আসছো। তোমার এসব কিছু আমি কখনোই ভুলতে পারবো না। কেন আমাকে এইভাবে অনুভূতির সাগরে ভাসিয়ে দিয়ে চললে? এভাবে ভাবতে ভাবতেই এক সময় ঘুমিয়ে যায়। ভোরের সকাল, চারদিকে শিশিরে ভরপুর, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে পাহাড়ের গায়ে লেগে। হঠাৎ ঘুম থেকে চোখ খুলেই সোহান অমনি তার চোখের সামনে ভেসে ওঠে ভোরের শিশিরের মতো স্নিগ্ধ এক মুখ। তার এতটা কাছে মুস্কান। রাতে হয়তোবা বালিশ ভুলে সরে গিয়েছে, আর মেয়েটা তার বুকের উপরে এসে শুয়ে আছে। তুমি কি বুঝতে পারছো আমার হৃদয়ের ভেতরে তোরবার? তোমার এই শিশির ভেসা ছোঁয়ায় আমাকে কতটা উন্মাদ করে দিচ্ছে সেটা কি বুঝতে পারছো মেয়ে? তুমি তো নিশ্চিন্তে ঘুমাচ্ছ আমার ঘুম কেড়ে নিয়ে। ধীরে ধীরে সোহান তার হাত দিয়ে মুস্কানের গালে স্পর্শ করে। কিছুক্ষণ পর নড়েচড়ে উঠে মুস্কান। চোখ খুলে তাকাতেই দেখে সে সোহানের বুকের উপরে। তখনই মুস্কান ধীরে ধীরে সরে গিয়ে বলে, আসলে রাতে প্রচন্ড ভয় পেয়েছিলাম তো, তাই হয়তো এমনটা হয়ে গেছে। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আমি বুঝতে পেরেছিলাম আপনি ভয় পেয়েছিলেন।
তারপর দুজনেই উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বারান্দায় বসে বসে কথা বলছিল। তখনই সোহানের ফোনে কল আসে। ওপাশ থেকে দিগন্ত হ্যালো হ্যালো করেই যাচ্ছে। সোহান ফোন রিসিভ করতেই দিগন্ত বলে, মামা তুমি বাড়ি আসবে না? তোমার জন্য আমার এতগুলা খারাপ লাগছে, বলে আসো না মামা। চলে আসবো মামা, এই তো কাল চলে আসবো। হুররে, মামু কালকে চলে আসবে। কার ফোন? ওপাশ থেকে দিগন্ত বলে, মামা তোমার সাথে একটা মেয়ে বসে আছে, তুমি কি বিয়ে করে ফেলেছো? এই কি আমার মামি হয়? ওরে পাকা, তোমার আর পাকামি করতে হবে না, ওটা তোমার মামি না। সোহান ফোনে কথা বলছিল। আর তখনই মুস্কান ধীরে ধীরে রুম থেকে বের হয়ে যায়। সে ভাবছিল চলেই তো যাবে, তাই আজকে চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখবে। সোহান ব্যস্ত দেখে সে আর তাকে ডাকেনি। মুস্কান ঘুরতে ঘুরতে দেখে একদল পিচ্চিরা কি নিয়ে যেন খেলা করছিল। মুস্কান সেখানে গিয়ে ওদের সাথে খেলায় সামিল হতে চাইলে পিচ্চিদের থেকে একজন বলে, তোমরা যদি শিখিয়ে দাও তাহলে আমি খেলতে পারবো। তখনই দলের অন্য একটা ছেলে বলে, তাহলে আমনে আমাগুলোকে আইয়া ফরেন। মুস্কান ঠিক আছে বলেই ওদের সাথে খেলায় মেতে ওঠে। তার যেন মনে হচ্ছিল সে আবার ছোট হয়ে গেছে। এদিকে শুরু হয় ঝুম বৃষ্টি। বাচ্চাগুলো মুস্কানকে বলে, আমরা তো বৃষ্টির মধ্যে ভিজা ভিজা খেলবো, আপনি কি আমগুলোকে বৃষ্টিতে ভিজবেন? মুস্কান তো খুশিতে পাগল হয়ে যাচ্ছে। এমনিতেই তার বৃষ্টি খুব পছন্দের। বৃষ্টি দেখলেই তার ভিজতে ইচ্ছে করে। আর আজ তো এইসব বাচ্চাদের সাথে। সে বলে, ওয়াও, অনেক মজা হবে, আমিও তোমাদের সাথে ভিজবো। বলেই সে বৃষ্টিতে ভিজতে শুরু করে। এদিকে সোহান পাশ ফিরে তাকিয়ে দেখে সারা রুমে কোথাও মুস্কান নেই। সে ভাবে মেয়েটা গেল কোথায়। বাথরুম থেকে শুরু করে সব জায়গায় চেক করে কোথাও সে মুস্কানকে খুঁজে পায় না। এইটুকু সময়ের মধ্যে মেয়েটা হাওয়া হয়ে গেল। তখনই সে রুম লক করে বাইরে বের হয় এবং দৌড়ে রিসেপশনে এসে জিজ্ঞেস করে কেউ মুস্কানকে এদিক দিয়ে যেতে দেখেছে কিনা। রিসেপশনে একজন বলে কিছুক্ষণ আগেই মুস্কানকে এদিক দিয়ে হোটেলের বাইরে চলে যেতে দেখেছে। মেয়েটা এত কেয়ারলিস্ট, কালকেই পায়ে ব্যথা পেল, আজ আবার একা একা বাইরে চলে গেছে। আল্লাহ জানে কি অবস্থা, কোথায় খুঁজবো এই বৃষ্টির মধ্যে। এবার সোহানের ভীষণ টেনশন হতে থাকে। তাই সে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে না থেকে খুঁজতে থাকে রাস্তার এদিক সেদিক। সব জায়গায় তাকিয়ে খুঁজে কোথাও না পেয়ে সোহানের মনের মধ্যে যেন এক অদ্ভুত টেনশন হতে থাকে। হঠাৎ বৃষ্টিতে সোহানকে এইভাবে ভিজতে দেখে দূর থেকেই ডাক দেয় সেই আন্টি। আন্টিটা আর তার হাজব্যান্ড কটেজের বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছিল। দূর থেকে সোহানকে এভাবে ভিজতে দেখে জোরে ডেকে বলে, কি ব্যাপার সোহান, তুমি এইভাবে বৃষ্টিতে ভিজছো? মনে হচ্ছে কাউকে খুঁজছো। জি আন্টি, মানে তখনই তার মনে হয় এতদিন একসাথে থাকার পরেও মেয়েটার নামই তো সে জানে না। এত কিছুর পরে ওর নামটাই জানা হয়নি। এতদিন শুধু এই মেয়ে বলে সম্বোধন করে এসেছিল। কি অদ্ভুত না ব্যাপারটা। মহিলা আন্টিটা তখন বলে, তোমার বউয়ের সাথে কি রাগারাগি হয়েছে? বউ কি রাগ করে কোথাও চলে গেছে নাকি? না মানে আন্টি, কিছুক্ষণ আগে তোমার বউকে দেখছি ওই যে একটা শিমুল গাছের ওইখানে কতগুলো বাচ্চার সাথে খেলা করছিল। এই কথা শুনেই সোহান সেদিকে দৌড়ে যায়। কিছু দূর যাওয়ার পরে দূর থেকেই সে দেখতে পায় এক মায়াবিনী স্নিগ্ধপরী বৃষ্টিতে ভিজছে। আশেপাশে কতগুলো বাচ্চাও সাথে ভিজছে। ধীরে ধীরে সোহান কাছে যেয়ে দেখে মুস্কান কতগুলো বাচ্চা ছেলের সাথে বৃষ্টিতে ভিজে ভিজে খেলছে। এই মেয়ের মাথা ঠিক আছে? একা একা কিছু না বলে রুম থেকে বের হয়ে এইখানে এসে এই বাচ্চাদের সাথে ভিজে ভিজে বাচ্চা হয়ে খেলা হচ্ছে। আর আপনি আমাকে কিছু না বলে এইখানে কেন চলে এসেছেন? একা একা যদি কোনো রকমের কোনো বিপদ হতো, কোনো সমস্যা হতো, তখন কি করতেন? আপনি তখন ফোনে কথা বলছিলেন, তাছাড়া সব সময় আমি আপনাকে জ্বালাই, তাই ভাবলাম আপনাকে জ্বালাতন না করে একা একাই একটু ঘুরে দেখি। এখানে এসে দেখি ওরা খেলছে, তাই আমি ওদের সাথে খেলা শুরু করলাম। আর তখনই বৃষ্টি শুরু হয়ে গেল।
ওরা বৃষ্টিতে ভিজে ভিজে খেলবে, তাই আমি ওদের সাথে ভিজতে শুরু করলাম। এমনিতেই তো বৃষ্টি আমার খুব ভালো লাগে। অনেক হয়েছে ভেজা, এবার চলুন আমার সাথে। বলেই হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। মুচকান বাচ্চাগুলোকে বাই বলে সোহানের সাথে চলে আসে। মাঝ রাস্তায় সে খেয়াল করে সোহান ভিজে একাকার। আপনি এইভাবে ভিজে ভিজে আমাকে খুঁজছিলেন, কিন্তু কেন? অজান্তেই সোহানের মুখ থেকে বের হয়ে যায়। অদ্ভুত এক মায়ের টানে। মুখের দিকে তাকিয়ে থেকে মনে মনে মুচকান বলতে থাকে, তার মানে আপনারও আমার মতোই মনের অবস্থা। অদ্ভুত এক মায়ের জন্ম হয়েছে মনে। এটা কেমন অনুভূতি? এর নাম কি লাভ? রুমে এসে মুচকানকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে সোহান বারান্দায় দাঁড়িয়ে থাকে। মুচকান ওয়াশরুমে গেলেও তো তার কাপড় নিয়ে যায়নি। আর সে ওয়াশরুমে দাঁড়িয়ে ভাবতে থাকে এখন সে ওখান থেকে কিভাবে বের হবে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন মুচকান বের হচ্ছিল না, সোহান এসে দরজায় টোকা দিয়ে বলে, কি ব্যাপার, আপনি কি আজ সারাদিন ওয়াশরুমে থাকার চিন্তা ভাবনা করেছেন নাকি? জি না, কিন্তু বের হব কিভাবে? বের হবেন কিভাবে মানে? পায়ে হেঁটে? সেটা বলিনি। তাহলে কি বলতে চাইছেন তাড়াতাড়ি বলেন। আমায় ওয়াশরুমে পাঠিয়ে দিলেন, কিন্তু আমি তো কোনো কাপড় চোপড় নিয়ে আসিনি, তাই মানে আর কি। ঠিক আছে, আমি বারান্দায় গিয়ে দাঁড়াচ্ছি, আপনি একটু কষ্ট করে নিয়ে যান। আপনি বারান্দায় গিয়ে চোখ বন্ধ করে দাঁড়ান। ঠিক আছে, আমি বারান্দায় গিয়ে চোখ বন্ধ করে দাঁড়াচ্ছি। মুচকান দেখে তার সমস্ত কাপড় চোপড় ভিজিয়ে ফেলেছে। এখন সে যাবে কিভাবে? তাই সে আবার সোহানকে ডাক দিয়ে বলে, এই যে একটু শুনছেন? শুনছি, বলেন। আসলে আমার কাপড় চোপড় সবগুলো প্রচন্ড রকমের ভিজা, তাই আমি কিভাবে যাব? আপনি যদি একটু কষ্ট করে আমার কাপড়গুলো দিতেন। আমি মেয়েদের কাপড় চোপড় তো দিতে পারবো না, তবে আপনি চাইলে আমি আমার টি শার্ট দিতে পারি। আপাতত ওটা পরেই বাইরে আসুন, তারপর আপনি নিয়ে পাল্টে নেবেন। অদ্ভুত ব্যাপার তো, এই ছেলে বলে কি? এখন নাকি আমাকে ওই ছেলে টি শার্ট পরে বের হতে হবে? একটু পর সোহান ওর একটা টি শার্ট নিয়ে দরজায় টোকা দেয়। মুচকান হাত বের করলে তার হাতে টি শার্টটা দিয়ে বলে, আপাতত এটা পরে বের হয়ে আপনার কাপড় নিয়ে যান। কি আর করা, বাধ্য হয়েই মুচকানকে টি শার্টটা পরেই বের হতে হয়। সোহান ভাবে মুচকান হয়তো কাপড় চোপড় নিয়ে ভিতরে চলে গিয়েছে, তাই সে রুমের ভেতরে আসে। আর তখনই মুচকান দেয় এক চিৎকার, সাথে সাথেই সোহান মুচকানের মুখ চেপে ধরে। অনাকাঙ্ক্ষিতভাবেই সোহানের হাতের স্পর্শ মুচকানের ঠোঁটের উপর পড়ে। অদ্ভুত এক শিহরণের সৃষ্টি হয় মুচকানের শরীরে। সোহান ধীরে ধীরে হাত সরিয়ে অন্যদিকে ঘুরে যায়। সাথে সাথেই মুচকান কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। সেই রাতে দুজনেই বারান্দায় বসেছিল। তাদের মধ্যে যেন এক নীরবতা বিরাজ করছিল। কেউ কারো সাথেই কথা বলেনি সেই দিন। সোহান নীরবতা ভেঙে মুচকানকে বলে, কাল চলে যাবেন? তখনই মুচকান বলে, আমাদের কি আর দেখা হবে না? ভাগ্যে যদি আমাদের আবার দেখা হওয়ার লেখা থাকে তাহলে অবশ্যই হবে। মুচকান সোহানের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলে, আমরা কি বন্ধু হতে পারি? পারি, কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখেন, কয়েকদিন যাবৎ আপনি আমি দুজনেই একসাথেই আছি, অথচ আমরা কেউ কারোর নামটা পর্যন্ত এখনো জানি না। আমার নাম জান্নাতুল ফেরদৌস মুস্কান। সোহান কিছু একটা ভাবতে থাকে। তার মনে হচ্ছে নামটা কোথাও শুনেছে, কেমন পরিচিত পরিচিত লাগছে। তারপরে ভাবে কি জানি শুনেছে হয়তো কোথাও। কিছুক্ষণ পর সোহান এক মায়ের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে মুচকানের দিকে। দুজন যেন চোখের ভাষায় কিছু একটা বলতে চাচ্ছে। দুজনেরই খুব খারাপ লাগতে থাকে। হঠাৎ মুচকান উঠে চলে যায় রুমের ভেতর। সোহান একা একাই বলতে থাকে, কি এক মায়ার টান, যে মায়ার টানে পড়তে চাইনি বলে এতদূর পালিয়ে এলাম, সেই মায়ায় এখনো আমাকে অদ্ভুতভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। মনে হচ্ছে আজকের এই রাতটা যদি শেষ না হতো তবে মনে হয় ভালোই হতো।
পরের দিন দুজনেই বাসে চড়ে বসে। দুজনেরই মন ভীষণ খারাপ। বাস এসে ঢাকায় পৌঁছায়। রাস্তায় দুজন কারো সাথেই একটা কথাও বলেনি, কিন্তু এবার তো বাস থেকে নামার পালা। দুজনের রাস্তা দুই দিকে। দুজন যখন বাস থেকে নিচে নামে, সোহান মুস্কানের দিকে তাকিয়ে। বাকি পথটুকু যেতে পারবেন একা? মুস্কান সোহান এর মুখের দিকে তাকিয়ে দেখে সোহানের মুখটা কেমন যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। সে নিজেও জোর করে হাসার চেষ্টা করে বলে, এই পথটুকু তো আর আপনি আমায় সঙ্গ দিবেন না, তাই পারতে তো হবে। আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমার জন্য আপনাকে অনেক কিছু শুনতে হয়েছে। এই সবের জন্য আমি সরি। এখন কেন এসব বলছেন? যদি আর কখনো দেখা না হয় সেই জন্যই বলছি। সোহানের বুকের ভেতরটা যেন জ্বলে পুড়ে যাচ্ছে। না সে কিছু প্রকাশ করতে পারছে, না পারছে বিচ্ছেদটাকে মেনে নিতে। তারপর আর ওদের মধ্যে কোনো কথাই হয় না। বিদায় নিয়ে দুজন দুদিকে চলে যায়। বাড়িতে আসার পর মুস্কানকে দেখে তার বাবা আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরে আর বলে, এরকম বোকামি কেউ করে কখনো? কেউ বাড়ি ছেড়ে তুমি একা একা চলে গিয়েছিলে? মুস্কান বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না। মুস্কানের ফুপি এসে মুস্কানকে জড়িয়ে ধরে। অপরদিকে সোহান বাড়িতে যাওয়ার পর তার মা তাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। রাতের বেলা ছাদের উপর একা একা বসে সোহান আকাশের দিকে তাকিয়ে মুস্কানের সাথে বান্দরবন রাঙামাটি কাটানোর দিনগুলোর কথা ভাবছিল। তখনই তার দুলাভাই তার কাছে এসে বলে, শোলক সাহেব, খুব খেলা দেখালে বাড়ি থেকে চলে গিয়ে। আরে পুরুষ মানুষ তুমি, বিয়েকে ভয় পাও আর সেই জন্য বাড়ি ছেড়ে পালাতে হলো? কেমন অদ্ভুত হলো না ব্যাপারটা? দুলাভাই, ব্যাপারটা যেমনই হোক, তবে এটা সত্যি, আমি আপনার আর বাবার অত্যাচারের ভয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। তো শোলক সাহেব, সীমান্তর মুখে শুনলাম তোমার সাথে কথা বলার সময় তোমার সামনে নাকি কোনো এক মেয়ে কথা বলছিল। তো জানতে পারি মেয়েটা কে ছিল? অদ্ভুত এক মায়াবিনী। তারপর? অদ্ভুত তার চোখের দৃষ্টি, তারপর? মুখে তার সিক্ত হাসি। শোলক সাহেবকে তো একেবারে কবি বানিয়ে দিয়েছে মেয়েটা। তো কে সেই জন? সোহান ঘোর ভেঙে বলে, এতক্ষণ ঝাড় বর্ণা দিচ্ছিলে সেই জন? সোহান কোনো কথা না বলে উঠে তার রুমে চলে যায়। সোহানের দুলাভাই নিচে গিয়ে রাফাকে সব কথা বললে রাফা বলতে থাকে, পালিয়ে গেল বিয়ে করব না বলে, আর ফিরে এলো প্রেমিক হয়ে। কি আশ্চর্য কাহিনী তো। তোমার ভাই তো যেমন তেমন প্রেমিক হয়ে আসেনি, একেবারে যাকে বলে মজনু দিওয়ানা হয়ে এসেছে। কিন্তু বাবা তো আবার সেই তর্জমা শুরু করবে। মুচকানের ফুপি একটা ছবি হাতে নিয়ে এসে মুচকানের পাশে বসে বলে, যেই জন্য তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছ সে কথা আর বলবো না, তবে তোমার ইচ্ছা তুমি কি করবে। এই ছবিটার মধ্যে যে ছেলেটা ছিল, তোমার বাবা তো তার সাথে তোমার বাবার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে দিতে চাচ্ছিল। ছেলেটা দেখতে শুনতে খুবই ভালো ছিল। আমাদের সবার পছন্দ হয়েছিল। কি আর করার, তুমি তো আর চাও না, তাই ছবিটা ফেরত পাঠাতে হবে। বলেই সে উঠে চলে যায়। কিন্তু অসাবধানতাবশত উনি যাওয়ার সময় ছবিটি পড়ে যায়। মুস্কান কিছু একটা করছিল, হঠাৎই চেয়ে দেখে তার নিজের কার্পেটের উপরে সেই ছবিটি উপুর হয়ে পড়ে আছে। সে ভাবে ফুপি হয়তো যাওয়ার সময় ভুল করে ছবিটি ফেলে গেছে। সে ছবিটা উঠিয়ে তার ফুপির কাছে দিতে যাবে, যেই সে ফুপির দরজার সামনে পৌঁছায় অমনি হঠাৎ করে তার চোখ যায় ছবিটার দিকে। কেমন যেন চেনা চেনা লাগছে। সে ছবিটাকে সামনে এনে ভালো করে তাকিয়ে দেখে এ তো সোহান। তার চোখগুলো যেন খুশিতে জল জল করে ওঠে। সে তার ফুপির কাছে গিয়ে পাশে বসে বলতে থাকে, ফুপি, এই ছবির ছেলেটাকে? এই ছেলেটাকে তোর বিয়ে করতে হবে না,
আর আমি আর বাড়িও ছাড়তে হবে না। বলেছি তো, আমি তোর বাবাকে বুঝিয়েছি এই ছেলেটা তোর বিয়ে করা লাগবে না। মানে এই ছেলেটা কে? এটা তোর বাবার বন্ধুর ছেলে। মুস্কান অদ্ভুতভাবে একটা হাসি দিয়ে মনে মনে ভাবে, ভাগ্যের কি অদ্ভুত পরিণতি, যাকে বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়েছে আর তার সাথেই কিনাই কটা দিন কাটিয়ে এলো। মনের অজান্তেই তার মনটাকে দখল করে নিয়েছে এই ছেলেটা। এখন সে কি করে বলবে এই ছেলেটাকেই সে বিয়ে করতে চায়? এই ছেলেটাকে ছাড়া অন্য কাউকে সে কোনোদিনই বিয়ে করতে পারবে না। কিন্তু এই কথা এখন বলবে কি করে? ধীরে ধীরে সে ফুপির কাছে গিয়ে ফুপির বুকে মাথা রাখে আর এই কদিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। ফুপি তো হাসতে হাসতে শেষ। যার জন্য বাড়ি ছাড়লি এখন তাকেই সংবাদটা তোর বাবাকে দিতে হয়। এদিকে সোহানকে জোর করে একটা ঘরে আটকে রেখে বাহির থেকে তার বাবা বলছে, ছেলে যতই বড় হয়ে যায় বাবার কাছে সে ছোটই থাকে। তুমি কি ভাবছো বাড়ি থেকে পালিয়ে গিয়ে তুমি বেঁচে যাবে? আমার কথা অবাধ্য হবে সেটা আমি কখনোই হতে দিব না তোমাকে। আমার বন্ধুর মেয়েকে বিয়ে করতে হবে এবং সেটা আজই করতে হবে। ভিতর থেকে সোহান রেগে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার কোনো কথাই শোনে না। কিছুক্ষণ পর দিগন্তকে দিয়ে একটা প্যাকেট সোহানের রুমে পাঠানো হয়। সোহান দেখে এটা তো তার পাঞ্জাবি আর পাজামা। সে ছুঁড়ে ফেলে দেয়। মামা ফেলে দিও না, পরে নাও, যা হচ্ছে ভালোতেই যাচ্ছে। সোহান রেগে গিয়ে বলে, পুচকি পাকা, এখান থেকে যা। বাবা আর নানার মতো ভাব ধরেছিস? যা, আমার রুম থেকে বের হ। বাইরে থেকে সোহানের বাবা বলতে থাকে, তোমাকে যে প্যাকেটটা দেওয়া হয়েছে সেটা ভালো মতো পড়ে নাও, তা না হলে তুমি আমার সবচেয়ে খারাপ রূপটা দেখবে। সোহান ভিতর থেকে চিৎকার দিয়ে বলতে থাকে, পড়বো না আমি, করবো না এই বিয়ে আমি। কিছুক্ষণ পর বেনারসি পরা এবং মাথায় ঘুমটা দেয়া এক মেয়ে প্রবেশ করে সেই রুমে। সোহান তো রেগে মেগেই আগুন। মেয়েটাকে দেখেই সে বলতে থাকে, কে আপনি? এই রুমে কেন এসেছেন? এক্ষুনি যান, তা নয় তো আমি আপনাকে কি করব আমি নিজেও জানি না। আর তখনই মেয়েটা একটা পিস্তল হাতে সোহানের মাথায় তাক করে ইশারায় তাকে বের হতে বলে। সোহান দাঁড়িয়ে থাকলে পিস্তলটা আবারও সে মাথার কাছে নিয়ে সোহানকে বের হতে বলে। অদ্ভুত ব্যাপার তো, একটা মেয়ে হয়ে একটা ছেলের মাথায় পিস্তল ধরে নিয়ে যাচ্ছেন। তখনই মেয়েটা সোহানকে একটা গাড়ির সামনে নিয়ে যায় এবং গাড়িতে উঠতে বলে। তারপর গাড়িটা এসে থামে একটা কাজী অফিসের সামনে। কাজী অফিস দেখে তো সোহানের মাথায় আরও আগুন জ্বলে ওঠে, কিন্তু কিছুই করার নেই, তার মাথায় তো পিস্তল ধরা। সে ভাবে এ কোন যোগ চলে আসলো, একটা মেয়ে তাকে কিডন্যাপ করে কাজী অফিসে নিয়ে এসেছে। তখনই কাজীর সামনে গিয়ে বসে ওরা দুজন। সোহান তো কিছুতেই সিগনেচার করবে না। তখনই মুস্কান সোহানের উদ্দেশ্যে বলে ওঠে, এই সিগনেচার করবেন না গুলি চালাবো? সোহানের কণ্ঠটা কিছুটা পরিচিত মনে হয়, আবার ভাবে যে কণ্ঠ তার মনে হচ্ছে সে এখানে কিভাবে আসবে। তারপর সে সিগনেচার করে মুখের দিকে তাকাতেই সে দেখে মুখে এত বড় একটা ঘোমটা। সোহান পিছনে তাকিয়ে দেখে তার দুলাভাই এবং তার বাবা, সাথে আরেকজন তার বাবার বয়সী। সোহান কিছুই বুঝতে পারছে না। দুজনে কবুল বলার মধ্যেই বিয়েটা শেষ হয়। কি যুগ চলে এলো! আগে জানতাম ছেলেরা কিডন্যাপ করে মেয়েদের নিয়ে গিয়ে বিয়ে করে, আর এখন দেখছি মেয়েরাই ছেলেদের কিডন্যাপ করে নিয়ে এসে বিয়ে করে। কি অদ্ভুত জামানা! বাসর ঘরে ঘুমটা মাথায় দিয়ে বসে আছে মুস্কান, আর কিছু দূরেই গোমরা মুখে দাঁড়িয়ে আছে সোহান। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সোহানের যখন কোনো হেলদোল নেই, তখনই বেড থেকে নিচে নেমে আসে মুস্কান। ঘুমটাটা সরিয়ে বলে, কি ব্যাপার, আমি কি এইভাবে এখানে সারা রাত বসে থাকবো? আপনি এখানে হুতুম পাচার মতো মুখ করে দাঁড়িয়ে আছেন কেন? সোহান যেন আকাশ থেকে মাটিতে পড়ে। এসে কি দেখছে? এটা তো অন্য কোনো মেয়ে না, এটা তো মুস্কান।
সোহান যেন খুশিতে পাগল হয়ে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো করে মুস্কানকে জড়িয়ে ধরে বলতে থাকে, আপনি আপনি এখানে কিভাবে? এটা ছিল আপনার জন্য সারপ্রাইজ। আসলে বাবা মারা সবসময় সন্তানের ভালো চায়, তারা কখনোই তাদের খারাপ চায় না। আমরা কখনো কখনো নিজেদের ভুলে খুব বেশি বুঝে অনেক ভুল করে ফেলি, তাই তাদের চাওয়া মতো আমাদের কাছে আসা হয় না। সেই জন্যই তো এইভাবে আসতে হলো। তখনই সোহান এসে মুস্কানকে জড়িয়ে ধরে। আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমাদের পরবর্তী গল্পের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।